আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। দর্শক, আপনাদের মাঝে আবারও চলে আসলাম আমি সালাম ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি পাওয়ার ইনভার্টার মেরামতের তথ্য নিয়ে। এই পাওয়ার ইনভার্টারটা আমরা কিভাবে মেরামত করব এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরব। তো যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো দর্শক আছেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দেখলে এ ধরনের ইনভার্টার মেরামত আপনারা নিজেরাও করতে পারবেন। তো এই ইনভার্টারগুলোর এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টার কিভাবে চিনবেন এই বিষয়টা জানার জন্য এক ভাই কমেন্ট করেছেন। তো তার কমেন্টের উত্তরটা আমি এই ভিডিওর মাঝেই দেব। এমনকি ট্রানজিস্টারের আমি পিএনপি এনপিএন মাপ কীভাবে দিয়ে আমরা এনপিএন পিএনপি বের করব সেটাও দেখাবো এই ভিডিওতে। তো এই ইনভার্টারটা আমরা যখন চালু করতেছি তখন ফ্যান ঘুরতেছে, সামনে সিগন্যালও দেয় না, এমনকি আউটপুটও আসে না। তো এই ইনভার্টার আমি এর আগেও বেশ কিছু মেরামত করেছি এই পাওয়ার ইনভার্টার। তো ইনভার্টারের জগতে এই পাওয়ার ইনভার্টারগুলোও কিন্তু অনেক শক্তিশালী হয়। এটাতে কিন্তু দুইটা কয়েল ব্যবহার করা আছে, এমনকি এটার মসফেট ব্যবহার করা আছে এই পাশে চারটা, এই পাশে চারটা, ডিসি সাইডে চারটা, এসি সাইডেও চারটা। তো দেখে বোঝা যাচ্ছে এই ইনভার্টারটা কতটা উন্নত। এমনি লোকাল কেবিএম কোম্পানির যে ইনভার্টার হয় তাতে কিন্তু দুই চপার দেওয়া থাকে না। তো এটাতে দুইটা চপার দেওয়া আছে, দুইটা চপার দিয়ে 1000 ওয়াট এই ইনভার্টারটা তৈরি করেছে পাওয়ার কোম্পানির। তো যারা কিনতে চান এই পাওয়ার কোম্পানির ইনভার্টারটা চাইলেই কিনতে পারেন। এই পাওয়ার কোম্পানির ইনভার্টারগুলো একটু শক্তিশালী হয়, আর এটার মূল্য বাজারে আপনি কিনতে গেলেই পারবেন এটার 2200 থেকে 2500 টাকা দাম হতে পারে, জায়গা বিশেষ দাম কম বেশি হতে পারে। তো আমরা এই ইনভার্টারটা মেরামত করব। তো এখানে সন দিয়ে দেখাচ্ছি বা সন দিয়ে শর্ট করার চেষ্টা করছি। এখানে একটা ছোট্ট ফিউজের মতো রেজিস্টার দেওয়া থাকে। এই কেবিএম কোম্পানির এই রেজিস্টারটা পুড়ে যায় বেশিরভাগ, যার কারণে এটা তো পুড়ে গেছে। আমি সন্দেহে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এটা সমাধান হয় কি না। তো এটা সমাধান হয়নি, কারণ এটার মসফেটগুলোও পাশে যে রেজিস্টারগুলো আছে এই রেজিস্টারগুলোও পুড়ে গেছে। তো এই রেজিস্টারগুলো পুড়ে যাওয়ার কারণ হয় যখন মসফেটগুলো শর্ট হয়ে যায় তখন এই বাইসিংয়ের রেজিস্টারগুলোও পুড়ে যায়। তো এই রেজিস্টারগুলো পুড়ে গেলে আপনারা ধরে নিতে পারবেন যে এর মসফেটগুলো 100% নষ্ট। শুধু 1%ই না, 100% নষ্ট যখন এই রেজিস্টারগুলো পুড়ে যাবে। তো এটাতে প্রত্যেক মসফেটের ঘরে একটা করে রেজিস্টার দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে 100তে 10 ওহমস হবে। অর্থাৎ কালার কোডে যেরকম বাদামি কালো, লাস্ট কোডে কালো যদি থাকে তার কোনো মান আসে না, দ্বিতীয় কোডের মান ধরা হয়, সেই অনুযায়ী 10 ওহমস হয়। তো এখানে এসি সাইডে মসফেট ব্যবহার করা আছে 840 নাম্বারের, এমনকি ডিসি সাইডে মসফেট ব্যবহার করা আছে 3205। তো আমি এখন অ্যাভো মাল্টিমিটার দিয়ে মাপ দিয়ে দেখব। X10-এ রেখেও মাপ দেওয়া যায়, এমনকি X1-এ রেখেও মাপ দেওয়া যায়, কারণ এগুলো ওমসের স্কেল। তো আমরা এই মসফেটগুলোর মাপ দেখব। মাঝে নেগেটিভ ধরে মসফেটটা কিন্তু কখনোই আসবে না, অথচ মাঝে নেগেটিভ ধরে মাপ আসতেছে, তার মানে বোঝাচ্ছে এটার এই মসফেটগুলো শর্ট হয়ে গেছে। আবার পজিটিভ টার্মিনাল মাঝে ধরেও মাপ উঠতেছে, নেগেটিভ ধরে মাপ ওঠার কথা না অথচ মাপ উঠতেছে। তো এই মসফেটগুলো কিন্তু শর্ট দেখাচ্ছে, মূল বিষয় নেগেটিভ ধরে মাপ আসতেছে, তার মানে এই মসফেটের গেট ড্রেন সোর্স একত্র হয়ে গেছে। শর্ট এটাকেই বোঝায়। শর্ট বলতে আপনারা এমনটা ভাববেন না যে ছোট হয়ে গেছে, অনেকে ছোট আকার জাতীয় জিনিসকে বোঝায় শর্ট, এটা কিন্তু সেই শর্ট না। এটা হলো শর্ট অর্থ একত্র, টেকনিক্যাল ভাষায় কিন্তু শর্ট অর্থ হলো একত্র হয়ে যাওয়া। অর্থাৎ মসফেটের 3টি খুঁটি হয়, আর এই 3টি খুঁটির নাম হলো গেট ড্রেন সোর্স। তো এই গেট ড্রেন সোর্স কিন্তু একাত পিনের একাত কাজ। তো এই পিনগুলো যখন শর্ট সার্কিট হয়ে যায় তখনই কিন্তু এই ইনভার্টার বা যে ডিভাইসে লাগানো থাকে সেই ডিভাইসগুলো রান করে না।
তো এগুলো নষ্ট হওয়ার কারণ হলো মসফেট এমনই একটি কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটি যে কোনো ইলেকট্রনিক্স কাজে যদি আমরা ব্যবহার করি তাহলে এটা খুব ভালো কাজ করে। আর এই মসফেট কম্পোনেন্টটি আমরা যে কোনো জায়গায় যদি ব্যবহার করি এটা অনেক বেশি ভোল্টেজ ক্যারি করতে পারে, এমনকি এটা অনেক লোড বহন করতে পারে। তো এই মসফেটগুলো দেখে অনেকে ভাবেন যে এগুলো ট্রানজিস্টর, এগুলো কিন্তু ট্রানজিস্টরের মতো দেখতে হলেও এগুলো কিন্তু মসফেট। আর ট্রানজিস্টর কিন্তু এমনই একটি কম্পোনেন্ট যে কম্পোনেন্টের থেকে মসফেটটি অনেক শক্তিশালী হয়। এখানে কোম্পানি চাইলেই ট্রানজিস্টর ব্যবহার করতে পারত, তো ট্রানজিস্টর ব্যবহার করেনি এই কারণে যে খুব বেশি ভোল্টেজ ক্যারি করতে পারে মসফেট, ট্রানজিস্টর সেই তুলনায় অতটা ভোল্টেজ ক্যারি করতে পারে না, যার কারণে মসফেট ব্যবহার করেছে। তো মসফেট যতটা ভালো ততটাই খারাপ, এটা যতটা ভোল্টেজ এবং লোড সহনশীলতা হয়ে থাকে এমনকি ততটাই দ্রুতও নষ্টও হয়ে যায়। তো যত ভালো মসফেটটি হোক একটু ব্যতিক্রম হলেই এই মসফেটগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, যত দামি হোক। এই সার্কিটে যদি কোনো ভুলভাল বা এটাতে যে প্রসেস আছে সেই প্রসেসের জায়গায় ওভার ভোল্টেজ হয়ে গেলে বা আউটপুটে বেশি লোড দিলে এই মসফেটগুলো অতি দ্রুত নষ্ট হয়ে যায়। তো মূল বিষয় হচ্ছে আপনাদের এই ভিডিওটি তুলে ধরার উদ্দেশ্য এই ইলেকট্রনিক্সের কাজ বা এই ইনভার্টারের কাজ আপনাদের কিছু শেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি করা। তো আমার চ্যানেলে যারা ভিডিওটি নিয়মিত দেখেন তারা কিছু যদি শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের সুবিধা অনুযায়ী আমি আপনাদের ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই কিন্তু বলেছি, এক ভাই কমেন্টে বলেছে যে এনপিএন ট্রানজিস্টর কীভাবে চিনবে, পিএনপি ট্রানজিস্টর কীভাবে চিনবে। তাকে আমি বলবো যে আপনার কতটুকু ধারণা এটা আমি জানি না, তবে এখানে যেগুলো আমি খুললাম এগুলো কিন্তু মসফেট। তো আমি বোর্ডে থাকা অবস্থায় আমি মাপ দিয়েছি, এখন খুলেও মাপ দিচ্ছি। তো দেখুন এটা কিন্তু শর্ট, এটাও শর্ট, নেগেটিভ মাঝখানে ধরে কিন্তু কোনো মসফেটেরই মাপ আসবে না, অথচ নেগেটিভ মাঝখানে ধরেই মাপ আসতেছে। তার মানে বুঝতেই পারতেছেন যে এই মসফেটগুলো শর্ট। যারা টেকনিশিয়ান দেখতেছেন তাদের তো বুঝতে আর কোনো ভুল হবে না, আর যারা এই কাজের সঙ্গে প্রথম জড়িত বা কাজকে ভালোবাসেন, ইলেকট্রনিক্স কাজকে সেই লক্ষ্যে দেখতেছেন তাদের জন্য একটু জটিল হতে পারে। তো জটিল হলেও ভয়ের কোনো কারণ নাই বা না বোঝার কোনো বিষয় নাই, আমি ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। তো এখানে দেখলেন 8টি মসফেটের মধ্যে 7টি নষ্ট, একটি শুধু ভালো। তো এটার কিন্তু সুইচিংয়ের মাপ আছে, সেগুলো দেখাবো। মাঝে নেগেটিভ ধরে কিন্তু দুই পাশের পিনেই কোনো মাপ আসলো না, তার মানে এটা ভালো আছে। তো আমি আর সুইচিং ঠিক আছে কিনা, মাঝে পজিটিভ ধরে হাতের ডান পাশে মাপ দিলে মাপ শো করবে, আবার সুইচিং বাম পাশে করলে অন হবে এবং অফ হবে। তো এই মসফেটটা কিন্তু সুইচিংও ঠিক আছে, আর মাঝে নেগেটিভ ধরে কোনো মাপ আমরা পাইনি, এমনকি পজিটিভ ধরে শুধু মাপ আছে। তো এই মসফেটটা কিন্তু ঠিক আছে। তো আমি এখন এই বোর্ডটা, সার্কিট বোর্ডটা সাকারের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি এই বোর্ডে মসফেট লাগানোর আগে আমি রেজিস্টরগুলো লাগাবো, এমনকি এর বাইসিং ভোল্টেজগুলো চেক করে নেব। বাইসিং ভোল্টেজগুলো যদি আমি চেক না করি সেই ক্ষেত্রে কিন্তু এই ইনভার্টারের মসফেটগুলো লাগানোর পর আবারও নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি আগে সাকার দিয়ে মসফেটের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলো বা পয়েন্টগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো যারা নিত্য নতুন টেকনিশিয়ান আছেন তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এখানে ছোট বড় সবগুলো বিষয় কিন্তু শিক্ষণীয়। এই যে আমি এত দ্রুত সাকার ব্যবহার করছি, অনেকে আছেন হঠাৎ করে সোল্ডারিং আয়রন হাতে নিয়েই কিন্তু এত দ্রুত কাজ করতে পারবেন না।
ভিডিওতে দেখে মনে হবে যে এতটা ইজি, বিষয়গুলো ইজি আবার একটু জটিল আছে। দীর্ঘদিন প্র্যাকটিস করলেই সহজ। হঠাৎ করে কেউ এই কাজগুলো করার চেষ্টা করবেন না। আপনার হাতটা যদি ক্লিয়ার থাকে সেই ক্ষেত্রেই একটা বোর্ডে বা একটা সার্কিটে কাজ করবেন। যদি হাত ক্লিয়ার না থাকে সেই ক্ষেত্রে বোর্ডের প্রিন্ট নষ্ট হয়ে যাবে, আর বোর্ডের প্রিন্ট নষ্ট হয়ে গেলে সেই সার্কিটটা খুব একটা ভালো সার্ভিস দেবে না। আপনি মেরামত করতে গিয়ে দেখা যাবে যে এক প্রকার নষ্ট করে ফেললেন। অন্য কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে গেলেও তারাও কিন্তু সহজে মেরামত করতে চাইবে না। তো এই হলো বিষয়। ওই জন্য আপনারা আগে পুরনো নষ্ট বোর্ডে আমি যেভাবে সাকার ব্যবহার করছি এই বিষয়গুলো দেখে তারপরে আপনারা সাকারটা ব্যবহার করবেন, তারপরে কাজটা করবেন। তো আমার মসফেটগুলোর লাইন ক্লিয়ার করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রেজিস্টারগুলো মাপ দিয়ে দেখব। তো রেজিস্টারে এটাতে আমি পেলাম 6 ওহম, এটা 5 ওহমস শো করতেছে, এটাতে শো করতেছে 6 ওহমস, এটাতে 7 ওহমস। তো এক একটা জায়গায় এক এক রকম শো করতেছে। ওই জন্য আমি ডিজিটাল মাল্টিমিটার নিলাম। এখানে যেহেতু 10 ওহমসের রেজিস্টার আছে সেই ক্ষেত্রে একটু মিটারে একটু কম দেখাতে পারে, 9 ওহমস দেখাতে পারে। সেই জায়গায় 14 ওহমস দেখাচ্ছে, তারপরে 13 ওহমস দেখাচ্ছে। আবার এই সামনেরটা দেখি কত ওহমস দেখায়। এই সামনেরটা 12 ওহমস দেখাচ্ছে। এই পাশেরটা কত ওহমস দেখায়, তো এই পাশেরটা 9 ওহমস দেখাচ্ছে। অর্থাৎ সামনের যেটা আছে সেটা 9 ওহমস দেখাচ্ছে, আবার এটা 12 ওহমস দেখাচ্ছে। এরপরে রেজিস্টারটা আবারও দেখি, এটা 9 ওহমস দেখাচ্ছে, এটা দেখাচ্ছে 13 ওহমস, এটা দেখাচ্ছে 11 ওহমস। অর্থাৎ এই রেজিস্টারগুলোর ভ্যালু কম বা বেশি হয়ে গেছে। তো এগুলো পুরোপুরি নষ্ট হয়নি। তো আমরা এখন এখানে যে রেজিস্টারটা এটা দেখাই, এটা যে মান এই অনুযায়ী ওটাতেও মান আসার প্রয়োজন ছিল। তো এটাতে দেখাচ্ছে 10 ওহমস, আর ওগুলো দেখালো 9 ওহমস, এমনকি 13 ওহমস, 12 ওহমস। কোনোটা রেজিস্টারের মান ঠিক নাই। এই জন্য আমরা এই রেজিস্টারগুলো চেঞ্জ করে দিব। অ্যানালগ মিটারে কিন্তু মাপ উঠতেছে, মাপ উঠলেই যে ভালো আসলে তাও না। এই রেজিস্টারগুলোর মান অনেক সময় মানে রেজিস্টার নষ্ট হওয়ার দুই প্রকার, একদম কোনো মাপ না আসা, আর একটার মান কম বা বেশি হয়ে যাওয়া। তো আপনারা ভিডিওতে দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আমি প্রত্যেকটা রেজিস্টার মাপ দিয়ে দেখাচ্ছি। দেখুন সবগুলোই একই মাপ আসবে। ওখানে যে রকম মান কম বেশি হয়েছে, আমি নতুন যে রেজিস্টারগুলো দেখালাম এগুলোর কিন্তু একটারও মান কম বেশি হয়নি, অর্থাৎ ওগুলো ভালো আছে। ওই জন্য ওগুলো আমরা লাগাবো। আর এখানে যেগুলো আছে এগুলোর মান কম বেশি হচ্ছে, ওই জন্য আমরা এই রেজিস্টারগুলো চেঞ্জ করে দেব। আমরা এই ইনভার্টারে কাজ করলে কখনোই অ্যানালগ মিটার দিয়ে আমরা রেজিস্টারগুলো চেক করব না, কারণ এই ইনভার্টারে যে রেজিস্টারগুলো থাকে এগুলোর কিন্তু মান কম বেশি হয়ে যায়, কেটেও যায়, কিন্তু অনেক সময় এরকম মান কম বেশি হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন না, তখন আপনাদের জন্য সমস্যা হয়ে যাবে। যার কারণে আমি বলছি আমার মতো করে ডিজিটাল মিটার দিয়ে রেজিস্টারগুলো চেক করবেন, চেক করে এই রেজিস্টারগুলো লাগিয়ে ফেলে সমাধান করবেন। তো এখন আসি, যে ভাই কমেন্ট করেছিল ট্রানজিস্টার আমরা ইনভার্টারে কিভাবে বুঝবো কোনটা নেগেটিভ ট্রানজিস্টর কোনটা পজিটিভ ট্রানজিস্টর। তো ট্রানজিস্টরের নেগেটিভ আমরা টেকনিশিয়ান যারা আছি তারা নেগেটিভ বা পজিটিভ বোঝাই, আর ইলেকট্রনিক্স ভাষায় বোঝাই এন চ্যানেল আর পি চ্যানেল। তো আমরা এখন আমাদের মিটার দিয়ে দেখাবো কোন ট্রানজিস্টরের মান কিভাবে ধরতে হয়। তো এই ট্রানজিস্টরগুলো হাতের বাম পাশে কিন্তু বেজ হয়। তো হাতের বাম পাশে যদি বেজ হয়, আমি এখানে দুইটা গ্রুপের ট্রানজিস্টর আছে, একটা হলো Y2
আর একটা হলো Y1। তো এই দুইটার মান শো করে দেখব। তো আমরা এই ট্রানজিস্টর হলো নেস্কের যেটা, এটা আগে মান দিয়ে দেখি। তো এখানে আছে Y1 ট্রানজিস্টর। তো নেস্কেরটা Y1 ট্রানজিস্টর, এটা নেগেটিভ ধরে শো করছে, তার মানে এটা নেগেটিভ ট্রানজিস্টর। আর উপরেরটা হবে পজিটিভ ট্রানজিস্টর। তো আমরা এটার মাপ দেখলাম, সবগুলো পিনের মাপ ঠিক আছে কিনা, অর্থাৎ শর্ট হয়েছে কিনা বা কেটে গেছে কিনা। তো আমরা এই দুইটা ট্রানজিস্টর নেস্কের নেগেটিভ ট্রানজিস্টর ঠিক দেখলাম। এখন আমি উপরের Y2 অর্থাৎ যেটা পজিটিভ ট্রানজিস্টর, এটার মাপটা আমরা দেখব যে এটা ঠিক আছে কিনা। তো এটা পজিটিভ ট্রানজিস্টর, ওই জন্য পজিটিভ ঠিক রেখে হাতের বাম পাশে ঠিক রেখে মাঝখানে নেগেটিভ এবং হাতের ডান পাশে নেগেটিভ, এই দুই পিনেই মাপ শো করবে। উল্টে যদি ধরি তাহলে মাপ শো করা যাবে না। তো শো না করলেই ভালো। আর যেহেতু পজিটিভ ধরে, পজিটিভ হচ্ছে বেজ, সেই ক্ষেত্রে এটা পজিটিভ ট্রানজিস্টর অর্থাৎ। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নিচে দুইটি ট্রানজিস্টর রেখেছি। তো প্রথমে আমি ট্রানজিস্টরটা হাতের বাম পাশে আমি পজিটিভ রেখে শো করে দেখব শো করে কিনা। যেহেতু ভালো ট্রানজিস্টর, এটার নাম্বার দুইটার আছে, এটা হলো Y2, এটা পজিটিভ ধরে শো করলো আর নেগেটিভ ধরলে শো করবে না, সেই ক্ষেত্রে এটা পজিটিভ ট্রানজিস্টর। এভাবেই কিন্তু আপনারা মান বের করতে পারবেন। এই ধরনের চায়না যেগুলো এসএমডি ট্রানজিস্টর, হাতের বাম পাশে এগুলোর বেজ হয়। তো হাতের বাম পাশে প্রথমে নেগেটিভ রাখে দেখবেন মাপ শো করে কিনা, পরে পজিটিভ রাখে দেখবেন। তো পজিটিভ রাখে যদি শো করে তাহলে বুঝবেন পজিটিভ ট্রানজিস্টর, আর নেগেটিভ রাখে যদি শো করে তাহলে বুঝবেন নেগেটিভ ট্রানজিস্টর। তো উপরে যে ট্রানজিস্টর ছিল সেটা হলো Y2, আর এই নিচে যে ট্রানজিস্টর আছে এটা হলো Y1, যার কারণে এটা নেগেটিভ দিয়ে শো করছে। তো আমরা নেগেটিভ দিয়ে মাপ দেখব। হাতের ডান পাশে নেগেটিভ রাখে, পজিটিভ মাঝে এবং সাইডে দুই পাশেই শো করবে। আর যখন আমরা এই ট্রানজিস্টরের হাতের বাম পাশে পজিটিভ রাখে মিটারের টার্মিনাল দুইটা চেঞ্জ করব, তখন কিন্তু শো করবে না। এর মাধ্যমে বোঝা যাচ্ছে এটা হলো নেগেটিভ ট্রানজিস্টর। আর এই ট্রানজিস্টর যদি খারাপ হয় তাহলে নেগেটিভ পজিটিভ হাতের বাম পাশে যেটাই রাখুন না কেন সব দিকে শো করবে। সেটার থেকে কিন্তু আপনারা বের করতে পারবেন না এটা কোন চ্যানেলের ট্রানজিস্টর, অর্থাৎ কোন চ্যানেলের ট্রানজিস্টর আপনার বোর্ডে খারাপ হতে পারে সেটা বোঝার জন্য একটা ভালো একই নাম্বারের ট্রানজিস্টর বের করে মাপ দিয়ে এই মিটার দিয়ে দেখতে হবে যে এটা নেগেটিভ ট্রানজিস্টর না পজিটিভ ট্রানজিস্টর, সেই অনুযায়ী ট্রানজিস্টর লাগিয়ে দিতে হবে। তবে এখানে আছে Y1, আপনারা এর পরিবর্তে কিন্তু নেগেটিভ ট্রানজিস্টর কয়েকটা গ্রুপের আছে, G1 আছে, তারপরে 1H আছে, তারপরে Y1, এ ধরনের বেশ কিছু গ্রুপের ট্রানজিস্টর আছে। তো এখানকার যে রেজিস্টর ছিল এগুলো ছিল এসএমডি। তো বাজারে তো এসএমডি রেজিস্টরগুলো অ্যাভেলেবেল না, সেই জন্য আমি রেগুলার কোয়ার্টার সাইজের যে রেজিস্টর থাকে সেই রেজিস্টরগুলো লাগিয়ে দিচ্ছি। তো এই ইনভার্টারের বাইসিংয়ে ছিল 10 ওহমসের রেজিস্টর। তো 10 ওহমসের রেজিস্টর ছিল আর নাম্বার দেওয়া ছিল 100 অর্থই 10 ওহমস হবে, কারণ এই রেজিস্টর আমি 10 ওহমস যেটা লাগাচ্ছি এটা ডিজিটাল মিটার দিয়ে আমি পরিমাপ করে নিয়েছি, এটা 10 ওহমস। আর এটা আমাদের থিওরিতে যদি বোঝাতে যাই তাহলে এটার কালার কোড দেওয়া আছে বাদামি কালো কালো, অর্থাৎ আমরা ক্যালকুলেশন করে যদি নাম্বার ধরি তাহলে আমরা বাদামি 1 কালো 0 কালো 0 ওই 100 নাম্বারই হয়, সেই অনুযায়ী এটা 10 ওহমস। কালোর মান লাস্টেরটা 3 নম্বর কোডে পড়লে কোনো মান আসে না, 2 নম্বর কোডের মান যদি ধরি সে অনুযায়ী 10 ওহমস হয়।
এই বিষয়ে অন্য কোনো ভিডিওতে আপনাদের বুঝিয়ে দিব। তো ভিডিওর মধ্যে তো দেখলেন আপনারা, আমি এই মসফেট লাগানোর আগে ডিজিটাল মিটার দিয়ে কিন্তু এটার সাপ্লাইটা আমরা চেক করে নিলাম, এর সাপ্লাই ঠিক আছে কিনা বাইসিং ভোল্টেজের। তো এই সাপ্লাই যদি এলোমেলো হয়ে যায়, 5 ভোল্টের জায়গায় যদি কোনোটা 5 ভোল্ট কোনোটা 6 ভোল্ট এই ধরনের হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মসফেট লাগালেই বাস্ট হয়ে যাবে। আর এই ধরনের যদি বাইসিং এলোমেলো হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই বিষয়টা নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কি কি কারণে বাইসিং এলোমেলো হয়ে যায়। তো আমি আগে এই ইনভার্টারটা মসফেটগুলো লাগাবো, লাগানোর পর আমরা আবারও এসি সাইডের বাইসিংটা চেক করব। ডিসি সাইডের মসফেট আমরা না লাগানোর আগ পর্যন্ত এসি সাইডের কিন্তু কোনো বাইসিং দেখতে পারবো না। সেই জন্য আমাদের ডিসি সাইডের মসফেট বাইসিং চেক করে আগে লাগাতে হবে। তার পরবর্তীতে যখন এই ডিসি সাইডের মসফেট লাগানোর পর চপারটা রান হবে, চপার রান হলেই এসি সাইডের একটি ফিল্টারিং ক্যাপাসিটার আছে, ওই ফিল্টারিং ক্যাপাসিটারে 400 ভোল্ট তৈরি হবে। আর 400 ভোল্ট তৈরি হলেই এই ইনভার্টারের বাইসিং ভোল্টেজ চলে আসবে। তো এখানে আমি একটি লেগের সাহায্যে কন্ট্যাক্ট করে দিচ্ছি, কারণ এই বোর্ডের প্রিন্ট পুড়ে গেছে, মসফেটের লাইনের প্রিন্ট পুড়ে গেছে, যার কারণে আমি একটি কম্পোনেন্টের লেগ দিয়ে কন্ট্যাক্ট করে দিলাম। তো আমি ইনভার্টার অন করার মাত্র বাইসিং ভোল্টেজ পাচ্ছি 10, এখানে কোনো ভোল্টেজ দেখা যাচ্ছে না, এখানে ভোল্টেজ দেখা যাচ্ছে 4, এখানে দেখা যাচ্ছে 8, এখানে 10। তো এটার বাইসিং ভোল্টেজ এলোমেলো দেখাচ্ছে। এখন এটা এলোমেলো কী কারণে দেখাচ্ছে সেই বিষয়গুলো আমরা চেক করব। তো আমরা ইতিমধ্যে আমাদের মিটারের স্কেলটি ওমসের স্কেলে দিয়েছি, দিয়ে এখানকার যে রেজিস্টরগুলো আছে এই ইনভার্টারের যে রেজিস্টরগুলো আছে এগুলো চেক করতেছি। এগুলো চেক করে আমরা দেখতেছি যে এখানকার যে ডায়োড দেওয়া আছে, রেজিস্টর দেওয়া আছে, এমনকি এসএমডি ট্রানজিস্টর, এগুলো যদি কিছু নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে এই বাইসিং ভোল্টেজটা এলোমেলো হয়ে যায়। এমনকি এখানকার যে আইসিটা দেখাচ্ছি 494 নাম্বার এসএমডি আইসি, এই আইসি নষ্ট হলেও বাইসিং এলোমেলো হয়ে যায়। তো এই আইসিটা ভালো আছে না খারাপ আছে এটা বোঝার জন্য এই আইসির গোড়ায় 102 মানের 2টি রেজিস্টর ব্যবহার করা আছে। এই 2টি রেজিস্টরের দুই পাশে আমরা অ্যাকুরেট ভোল্টেজ পাবো, সেটা 6 ভোল্ট হতে পারে বা 5 ভোল্ট। তো এখানে 7 ভোল্ট পেলাম, আর অপর পাশে আমরা ভোল্টেজ পাচ্ছি 8। ওই জন্য আমরা আইসিটা প্রথমে খুলে আইসিটা চেঞ্জ করব, কারণ এটার আইসির বাইসিং ভোল্টেজ যেখান থেকে শিওর হই আইসি ভালো আছে কি না, সেখানে এলোমেলো ভোল্টেজ পেয়েছি, একটা পেয়েছি 8, একটা পেয়েছি 7। তো এখন আমি আইসিটা লাগাবো। আমি আইসি খোলার সময় আইসিটা খুলেছি হট গানের সাহায্যে, আর আমি লাগাবো সোল্ডারিং আয়রনের সাহায্যে। তো এখানে বেশ কয়েকটা ক্যাপাসিটার আছে, আমি বারবার যদি হট গান দিয়ে হিট দিই ক্যাপাসিটারগুলো নষ্ট হয়ে যাবে, যার কারণে আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে সোল্ডারটা করে নিচ্ছি যাতে বোর্ডে হিটটা কম পায়, ক্যাপাসিটার যেহেতু আছে। এখন ক্যাপাসিটার যদি আমরা খুলতাম তাহলে কিন্তু হট গানের সাহায্যেই আইসিটা লাগাইতে পারতাম। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিএফটা এখান থেকে খুলে ফেলেছি সোল্ডারিং করার সুবিধার্থে। তো এই পিএফটা কিন্তু আমি যখন হট গান ব্যবহার করলাম তখন কিন্তু অতিরিক্ত হিটে পিএফটা ফেটেও গেছে, তো যার কারণে আমি খুলে ফেলেছিলাম। তো ইতিমধ্যে পিএফটা লাগিয়েওছি। এখন আমি এখানকার বাইসিংটা আবারও দেখব আইসি লাগানোর পর বাইসিং ক্লিয়ার হয়েছে কিনা। তো এখানে আবারও দেখব। তো এই তো দেখুন এখানে দেখতে পাচ্ছি 8 ভোল্ট
এখানেও 8 ভোল্ট, দুই পাশে অ্যাকুরেট ভোল্টেজ আছে। তার মানে এখন আমি যে আইসিটা লাগালাম এই আইসিটা ঠিক আছে। এই 102 রেজিস্টারের দুই পাশে 8 ভোল্ট আসুক বা 7 ভোল্ট আসুক, দুই পাশে একই ভোল্টেজ থাকবে, কিংবা 5 ভোল্ট, যে ভোল্টেজটাই থাক না কেন সেই ভোল্টেজটা দুই পাশে অ্যাকুরেটই থাকতে হবে। তাহলে বোঝা যাবে এই আইসিটা ভালো আছে। আর যদি দুই পাশে দুই রকম হয় সেক্ষেত্রে বুঝতে হবে আইসিটা খারাপ। তো যেহেতু নতুন আইসি লাগানোর পর বাইসিং অ্যাকুরেট দেখালো আইসির, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু আমি মসফেটের গোড়ায় যে বাইসিংটা, এই বাইসিংটা ক্লিয়ার দেখছি না। দুই পাশে 8 ভোল্ট আর এই পাশে দেখতে পাচ্ছি ভোল্টেজ নাই। তো এটা কি কারণে নাই সেটা একটু দেখব। তো এই মসফেটের গোড়ায় যে রেজিস্টরগুলো, যে ডায়োডগুলো আছে, এগুলো যদি খারাপ থাকে সেই ক্ষেত্রে বাইসিং ভোল্টেজটা ক্লিয়ার হয় না। তো আমি এই রেজিস্টর ডায়োডগুলো চেক করতেছি। তো এখানে আবার মাপ দিব, যে পয়েন্টের সমস্যা, যেখানে ভোল্টেজ নেই সেখানেই মাপ দিচ্ছি। তো এই রেজিস্টরের কোনো মান আসতেছে না। তো এটা 1K রেজিস্টর, ওই জন্য আমি এই 1K রেজিস্টরটা মাপ দিলাম, এটার মাপ আসতেছে। অথচ বোর্ডে যে রেজিস্টরটা আছে 1K, সেই রেজিস্টরের কোনো মান আসতেছে না। ওই জন্য আমি রেজিস্টরটা আবারও ডিজিটাল মিটার দিয়ে চেক দিব যে মান আসতেছে না কেন, আমার ধরা হচ্ছে না নাকি খারাপ। তো আমি মাপ দিয়ে দেখেছি রেজিস্টরটা খারাপ ছিল। তার পরবর্তীতে আমি রেজিস্টর লাগানোর পর এটার বাইসিং ক্লিয়ার হয়ে গেছে। তো এটা মোটামুটি বাইসিং ক্লিয়ার আসছে। এখন আমরা দুই পাশের মসফেট লাগিয়ে এটা চালু করে আপনাদের দেখাবো এটার কাজটা কি 100% হয়েছে কি না। তো যারা এই ভিডিওটি দেখছেন, যাদের এই ধরনের ইনভার্টার আছে, মেরামত করে নিতে পারছেন না ভালো টেকনিশিয়ানের অভাবে, তারা অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার নষ্ট ইনভার্টার পাঠিয়ে দিয়ে মেরামত করে নিতে পারবেন। আমাদের এখানে কুরিয়ার আছে স্টেট ফাস্ট, সুন্দরবন, এসএ পরিবহন, জননী কুরিয়ার সার্ভিস। তো যে কোনোটাতে আপনারা পাঠিয়ে দিয়ে এ ধরনের ইনভার্টার মেরামত করে নিতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। মসফেটটা লাগানো কমপ্লিট হয়ে গেলে আপনাদের চেক করে দেখাবো। তো ভিডিওটা দেখে আপনারা কিছু শিখতে পারলেন কি না এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের শেখাতে পারলে আমার ভালো লাগে। আমি জানেন আমি ইলেকট্রনিক্সের যাবতীয় কাজ করি। বর্তমানে ইনভার্টারের কাজগুলো বেশি করছি। এক সময় অটো গাড়ি, মোটর কন্ট্রোলারে খুব চাপ ছিল, এ ধরনের কাজ কেউ করতে পারতো না। আমার বাংলাদেশে অনেক ছাত্রও তৈরি করেছি, তাদেরকে কাজও শিখিয়েছি। তো আমাদের সামনে ভিডিওতে যাদের দেখছেন এনারা কিন্তু আমার বড় ভাই মার্কেটের।